অনলাইন ক্লাসরুম ও মহিলা কলেজ চট্টগ্রামে ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো যে এই মাসের মাঝামাঝিতে অর্থাৎ বা লাস্টের দিকে তোমাদের মান্থলি টেস্ট হবে। যে মান্থলি টেস্টের সিলেবাস সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি বলবো আমরা যে চ্যাপ্টার শুরু করেছি, অর্থাৎ আমি যে চ্যাপ্টার শুরু করেছি কাজ শক্তি ক্ষমতা, এবং আমাদের বিভাগীয় প্রধান ম্যাডাম যেটা চ্যাপ্টার শুরু করেছিল আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এবং রানী ম্যাডাম যে চ্যাপ্টারটা পড়াচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, এই তিনটা চ্যাপ্টারের উপর ভিত্তি করে কিন্তু আমাদের মান্থলি টেস্টটা হবে। এবং প্রত্যেকবারের মতোই এবারও আমরা যে যতটুকু পড়াবো তার উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন করা হবে। সেজন্য তোমাদের মূল কাজ হলো প্রতিদিন ফিজিক্স ক্লাসগুলো ঠিকমতো করা, কারণ এই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেন করা হবে। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে যখন মান্থলি টেস্টের রুটিনটা দেওয়া হয়, বেশিরভাগ তখনই বলে স্যার কোনখান থেকে প্রশ্ন হবে, কিভাবে প্রশ্ন হবে, কোন ধরনের প্রশ্ন হবে। আমি তখন কিন্তু বলি যে আমরা যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি বা পড়াচ্ছি সেই চ্যাপ্টারে যে পর্যন্ত পড়াবো, অর্থাৎ মান্থলি টেস্টের আগ পর্যন্ত যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে সেই চ্যাপ্টারের উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরীক্ষা এক্সামটা হয়, এক্সামের কোশ্চেনটা হবে। ঠিক আছে? তাহলে আমি কি শুরু করেছিলাম, আমি ঈদের বন্ধের পর সম্ভবত প্রথম ক্লাসে আমি আমি নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কাজ শক্তি ও ক্ষমতা। আজকে আমার কাজ শক্তি ও ক্ষমতার দ্বিতীয় ক্লাস। তাহলে শুরু করা যাক। আমরা কি বলছি, কোন চ্যাপ্টার? পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসটা যদি আমরা কমপ্লিট করি, অর্থাৎ আজকের ক্লাসটা যদি আমরা মন দিয়ে ভালো মতো করি বা প্র্যাকটিস করি বা ভালো মতো দেখি, নোটগুলো যদি খাতায় লিখে রাখি, নোটগুলো যদি শিখে নিই, তাহলে আমরা কি জানতে পারবো, অর্থাৎ শিখন ফলটা কি, আজকের ক্লাসের শিখন ফলটা কি, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে। প্রথমে দেখো, কাজ শক্তি উপপাদ্য সম্পর্কে জানতে পারবে। কি বললাম? কাজ শক্তি উপপাদ্য সম্পর্কে জানতে পারবে। 2 নম্বর শিক্ষণ ফলটা কি? 2 নং শিক্ষণ ফলটা হচ্ছে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ গতিশক্তির সাথে ভরবেগের কি সম্পর্ক, বা ভরবেগ সাথে গতিশক্তি রিলেটেড কিভাবে অঙ্ক আসতে পারে, এই সম্পর্কে তথ্যগুলো তোমরা আজকের ক্লাস থেকে জানতে পারবা। ঠিক আছে? 3 নম্বর শিক্ষণ ফলটা কি? কিভাবে কাজে শক্তি অর্জিত হয় সে সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে মূল 3টা বিষয়ের উপর ভিত্তি করে আজকে ক্লাসটা আমি সাজিয়েছি। আমি কিন্তু গত ক্লাসটাও কিন্তু 3টা বিষয়ের উপর ভিত্তি করে সাজিয়েছিলাম, এবং আজকে ক্লাসটাও কিন্তু আমি 3টা বিষয়ের উপর ভিত্তি করে, অর্থাৎ 3টা শিক্ষণ ফলের উপর ভিত্তি করে ক্লাসটা সাজিয়েছি। প্রথমটা হচ্ছে, আমি আরেকবার বলি, প্রথমটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য সম্পর্কে জানতে পারবা, গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক সম্পর্কে জানতে পারবা। 3 নাম্বারটা হচ্ছে কিভাবে কাজে শক্তি অর্জিত হয় সে সম্পর্কে তোমরা জানতে পারবা। ঠিক আছে? তাহলে এখন আমরা মূল পাঠ শুরু করি, এবং আশা করি সবাই খাতা কলম নিয়ে রেডি হয়েছো, এবং খাতা কলম অর্থাৎ অবশ্যই আমি যে নোটগুলো দিচ্ছি সবগুলো নোট খাতায় সুন্দর করে লিখে রাখবা, এবং নিজের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করবা। আমি যে নোটটা দিচ্ছি হুবহু যে সেই নোটটা তোমাকে ফলো করতে হবে সেটা না, ওটা ফলো করতে পারলে ভালো, বা তুমি যদি ভালো মতো আরো একটু গুছিয়ে লিখতে পারো তা আরো ভালো। অর্থাৎ মোট কথা আমাকে নোটটা তৈরি করতে হবে, এবং আমি নোট আকারে তোমাকে কিন্তু প্রশ্নগুলো তোমার সামনে উপস্থাপন করছি, এবং নোট আকার দেওয়ার পর আমি কিভাবে গাণিতিক সমস্যা হবে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি গাণিতিক সমস্যা নিয়ে কিছু আলোচনা করছি, এবং আলাদা হবে। এর আগে ক্লাসটা সম্পর্কে আমি একটু বলে, এর আগে ক্লাসে কিন্তু আমি কাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আসছি কোথায়? শক্তি, কাজ এবং শক্তির সাথে রিলেশন করাচ্ছি, এবং গতিশক্তি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। এই অর্থাৎ কাজ গতিশক্তি অর্থাৎ শক্তির উপর ভিত্তি করে, কাজ শক্তি দুইটার উপর ভিত্তি করে কিন্তু মূলত আজকের ক্লাসটা। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে প্রথম প্রশ্নটা আমাদের কি আসে দেখো, কাজ শক্তি উপপাদ্য কি।
তাহলে আমাকে আগে জানতে হবে কাজ শক্তি উপপাদ্যটা কি, সেটা আমাকে আগে জানতে হবে। উপপাদ্য মানে কি, একটা সূত্রের মতো একটা উপপাদ্যটা কি দেওয়া আছে সেটা আমরা আগে জেনে নিই। খেয়াল করো কি লিখলাম এখানে, কোন বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল, কোন বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক সম্পাদিত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। কি বললাম, কোন বস্তুর উপর ক্রিয়ারত, অর্থাৎ একটা বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো, লব্ধি বল মানে টোটাল যে বলটা প্রয়োগ করবা, বল প্রয়োগ করলে যদি সরণ হয় তাহলে কি হবে, কাজ সম্পাদিত হয়। ঠিক তো, আমরা যেটা আগে জেনে আসছি, যদি বস্তুর উপর বল প্রয়োগ করলে সরণ হয় তাহলে তাহলে কি হবে, কাজ সম্পাদিত হবে। এই কৃত কাজটা বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তির পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে, মনে করো তুমি একটা বস্তু ভি নট আদি বেগে চলছিল এবং বস্তুটার উপর বল প্রয়োগ করার পর বস্তুটার শেষ বেগ হলো ভি, তাহলে বেগের বেগ আগে ছিল কি, আদি বেগ ছিল ভি নট, শেষ বেগ হলো কি ভি। তাহলে আদি বেগ যদি ভি নট হয় তাহলে আদি গতিশক্তি কত হবে, হাফ এম ভি নট স্কোয়ার। শেষ গতিশক্তি কি হবে, হাফ এম ভি স্কোয়ার। তো গতিশক্তি পরিবর্তনকে আমরা ডেল কে দ্বারা প্রকাশ করে থাকি বা ডেল ই কে দ্বারাও প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে ডেল ই কে বা ডেল কে সমান কি হবে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। তাহলে মোট কৃত কাজ মানে কি, ডাব্লিউ, ডাব্লিউ সমান হচ্ছে ডেল ই কে বা ডেল কে, যেটা বলে কাইনেটিক এনার্জিকে আমরা ডেল ই কে দ্বারা প্রকাশ করে থাকি বা ডেল কে দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে কি বললাম, কোন বস্তুর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, এটার উপর কিন্তু এই কাজ শক্তি উপপাদ্যের উপর কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন হয়। কি বললাম, কোন বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক সম্পাদিত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। আমি যদি আরেকটু বলি, আরেকটু ডিটেলস বলতে যাই, কি বলবা দেখাতো, আমি যা বললাম, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয়, বল প্রয়োগে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয় এবং এতে যদি গতিশক্তির পরিবর্তন ডেল কে, আমি একটু আগে বললাম ডেল কে দ্বারা প্রকাশ করতে পারো, এটাকে ডেল কে দ্বারা প্রকাশ করতে পারো বা ডেল ই কে দ্বারা প্রকাশ করতে পারো। অনেক বইয়ে ডেল ই কে দেওয়া আছে, আবার কিছু কিছু বইয়ের মধ্যে আবার ডেল কে দ্বারা দেওয়া আছে। তো ডেল ই কে বা ডেল কে হয়, তবে কাজ শক্তি উপপাদ্য অনুসারে কি হবে, তবে কাজ শক্তি উপপাদ্য অনুসারে ডেল কে সমান ডাব্লিউ বা ডাব্লিউ সমান ডেল কে বা ডাব্লিউ সমান ডেল কে। তাহলে আমি কি বললাম, কাজ শক্তি উপপাদ্যটা কি, জাস্ট আমি সংজ্ঞাটা বললাম এবং সামান্য করে একটু আমি ব্যাখ্যাটা দেখালাম, অর্থাৎ কিভাবে এটা ইকুয়েশনটা কি হবে, ডাব্লিউ সমান ডেল কে বা ডেল কে সমান ডাব্লিউ। তোটা মোট কথা হচ্ছে কি, আমরা কি শিখলাম এখানে, অর্থাৎ কৃত কাজ হচ্ছে, একদম সংক্ষেপে যদি আমাকে বলতে হয়, কৃত কাজ হচ্ছে বল দ্বারা সম্পন্ন কৃত কাজ, বল প্রয়োগে, বস্তুর উপর বল প্রয়োগে সম্পন্ন কৃত কাজ হচ্ছে কি গতিশক্তি পরিবর্তনের সমান। এটা হচ্ছে কাজ শক্তির উপপাদ্য, এটা হচ্ছে কি কাজ শক্তির উপপাদ্য। তাহলে আমরা কি বললাম, কাজ শক্তি উপপাদ্য কি। এর পরবর্তী প্রশ্নটা দেখি, ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্যটির সত্যতা প্রমাণ করো। এই প্রশ্নটা যখন শুরু করতে যাচ্ছি তো আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, যদি আমরা এটা অফলাইন ক্লাস হতো বা আমরা সরাসরি বসে ক্লাস করতাম তাহলে সবাই হাত তুলে জিজ্ঞেস করতো, অনেকে জিজ্ঞেস করতে, স্যার ধ্রুব বলটা কি। বল এখানে দুই ধরনের হয়, সাধারণত আমরা বলকে দুই ধরনের ভাগ করে থাকি, বলের অনেক ধরনের আছে, আমি এখানের মধ্যে বলছি কি দুই ধরনের কথা বললাম কেন, ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল। ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল, আমি একটু ধ্রুব বলের কথাটা বলিনি। ধ্রুব বলটা কি, অনেক সময় সংজ্ঞা আসে, ধ্রুব বলটা কি। আমরা কি জানি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। বল কোন ধরনের রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি বলার কারণটা কি, বলের মান আছে এবং দিক আছে বলে বল একটা ভেক্টর রাশি। আমি আবার বলি, বলের মান ও দিক দুটোই আছে বলে বল একটি কি রাশি, ভেক্টর রাশি। তাহলে ধ্রুব বলটা কি, সময়ের সাথে সাথে সময় যত অতিবাহিত হবে বা সময় যত গড়িয়ে যাবে, বলের মান ও দিক বা মান, কি বললাম, বা বলের মান ও দিক যদি উভয়েই, একটা পরিবর্তন হলে হবে না, হবে কিন্তু আবার ধ্রুব বল হবে না। কি বললাম, বলের মান ও দিক দুটাই কিন্তু কি হতে হবে, সময়ের সাথে অপরিবর্তিত থাকতে হবে। বলের মান ও দিক দুটাই যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে তখন সেই বলটাকে বলা হবে ধ্রুব বল বা কনস্ট্যান্ট ফোর্স, যেটা বলা হয় আমরা ধ্রুব বল, যেটাকে বলে ধ্রুব বল। আর পরিবর্তনশীল বল যদি কাকে বলে, বলো আমাকে কি বলবা, যদি সময়ের সাথে বলের মান বা দিক বা মান ও দিক উভয়ের পরিবর্তন হয় তখন তাকে সেই বলটাকে বলা হবে পরিবর্তনশীল বল।
তাহলে প্রশ্ন শুরু করার আগে কিন্তু আমি দেখো দুইটা সংজ্ঞা বললাম, পরিবর্তনশীল বল কি, ধ্রুব বল কি। কি বললাম? পরিবর্তনশীল বল কি বললাম? সময়ের সাথে বস্তুর সময়ের সাথে কি বললাম, বলের মান বা দিক বা মান ও দিক যদি উভয়ের পরিবর্তন হয়, উভয়ের পরিবর্তন হয় তবে সেই বলকে বলা হবে পরিবর্তনশীল বল। কিন্তু আমি প্রশ্ন দিয়েছি কোনটা? ধ্রুব বল। ধ্রুব বলের মধ্যে কি বলবা? সময়ের সাথে যদি বলের মান ও দিক উভয়েই অপরিবর্তিত থাকে, উভয়ে কি থাকে? অপরিবর্তিত থাকে, তাকে বলা হতো অপরিবর্তিত। মানে কি? কোনো চেঞ্জ হবে না, কোনো যেদিকে যাচ্ছে সেদিকে যাবে, যে মানে যাচ্ছে সে মানে যাবে, মানেরও কোনো পরিবর্তন হবে না, দিকেরও কোনো পরিবর্তন হবে না, তখন সেই বলকে বলা হবে ধ্রুব বল। তাহলে ধ্রুব বলের সাহায্যে আমি কি প্রমাণ করব? কাজ শক্তি উপপাদ্য। খেয়াল করো, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য মানে কি? এই যে আমি উপরে লিখেছি ডাব্লিউ সমান ডেল কে বা ডেল কে সমান ডাব্লিউ, এই সূত্রটা আমি প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে প্রমাণটা করব দেখো। প্রথমে কি লিখলাম? মনে করি স্মল এম ভরের কোনো বস্তু ভি নট আদি বেগে চলছে। স্মল এম ভরের কোনো বস্তু ভি নট আদি বেগে চলছে। বস্তুটির উপর এফ ধ্রুব বল প্রয়োগ করায় বস্তুটি এ সমত্বরণে এক্স দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হলো। খেয়াল করো, এমভরের, আমি আবার বলি লাইনটা, আমি আবার বলি, এমভরের কোনো বস্তু ভি নট আদি বেগে চলছে, বস্তুটির উপর এফ ধ্রুব বল প্রয়োগ করায় বস্তুটি এ সমত্বরণে এক্স দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে এই লাইনটা, এই একটা লাইন বা দুইটা লাইনের মধ্যে কিন্তু আমি কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে জানাচ্ছি। কি কি বললাম? বস্তুর ভর সম্পর্কে জানলাম, বস্তুর ভর হচ্ছে এম, বস্তুটার আদি বেগ হচ্ছে ভি নট, বস্তুর উপর প্রয়োগকৃত বল হচ্ছে এফ, বস্তুটা এ সমতলের ত্বরণটা হচ্ছে এ, তারপর বস্তুটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, এবং শেষ বেগ হচ্ছে ভি। তাহলে কয়টা ইনফরমেশন দিলাম এখানে আমি? ভর এম, ভি নট আদি বেগ দুইটা, ধ্রুব বল এফ তিনটা, ত্বরণ এ চারটা, এক্স দূরত্ব এক্স হচ্ছে পাঁচটা, এবং ব্যাক ভি হচ্ছে ছয়টা। অর্থাৎ এই একটা লাইনের মধ্যে কিন্তু আমি সব ইনফরমেশন দিয়ে দিয়েছি। অর্থাৎ এই প্রশ্নটা প্রমাণ করার জন্য আমার যা যা ইনফরমেশন লাগবে আমি সব কিন্তু এখানে তোমাদের সামনে একটা লাইনের মধ্যে বুঝিয়ে দিয়েছি। তাহলে কি বললাম? মনে করি এমভর এনভর, যেমন এই লাইনটাকে তুমি বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারো। মনে করো তুমি এভাবে বলতে পারো, ভি নট আদি বেগে এমভরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি এ সমতরণে টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হলো। আরো একটা ইনফরমেশন বাড়াতে পারো, সময় টি এর কথা উল্লেখ করতে পারো। আমি সময় টি এর কথা এখানে উল্লেখ করে তুমি চাইলে বলতে পারো। ঠিক আছে, অর্থাৎ তুমি যেভাবে বুঝতে পারলে তুমি এক একভাবে প্রেজেন্ট করতে পারবা। অর্থাৎ মোট কথা হচ্ছে আমার 6 থেকে 7টা ইনফরমেশন এই লাইনটার মধ্যে আমি প্রকাশ করব। ঠিক আছে, তারপর কি আছে দেখো। সুতরাং বস্তুটির গতিশক্তির পরিবর্তন ডেল কে সমান কি লিখলাম? যেহেতু বস্তুটার ভর হচ্ছে এম, শেষ বেগ হচ্ছে কি? শেষ বেগ হচ্ছে ভি, শেষ বেগ হচ্ছে কি? ভি। বস্তুটার ভর হচ্ছে এম, শেষ বেগ হচ্ছে ভি, তাহলে শেষ ভর বেগ, শেষ গতিশক্তি কি হবে? হাফ এম ভি স্কোয়ার। আর আদি গতিশক্তি কি হবে? হাফ এম ভি নট স্কোয়ার। তার গতিশক্তি পরিবর্তন কি হবে? একটু আগে আমি বলেছিলাম, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। হাফ এম, এখানে ভি নট হবে, হাফ এম ভি নট স্কোয়ার, এটা ভি নট হবে, সরি এটা এখানে এর মধ্যে ভি নট করবা, এটাকে ভি নট করবা। আবার বলি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার, এটা ভি নট হবে। আমার লিখতে একটু ভুলে গেছে এখানে, এটাকে ভি নট স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এটা কি বের করে রাখলাম? গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রযুক্ত বলের ক্রিয়ায় কৃত কাজ, আমি এখানে বল প্রয়োগ করলাম কত? এফ ধ্রুব বল, সরণ হলো কত? এক্স। তাহলে কৃত কাজ কি হবে? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স। আমরা এফ কে কি দ্বারা প্রকাশ করি? নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এম এ না? এফ কে কি দ্বারা প্রকাশ করি? এম এ। ডাব্লিউ সমান, তাহলে আমার কি আসছে দেখো তো, ডাব্লিউ সমান এম এ এক্স। এই এম এটা কোনখান থেকে আসছে? এফ সমান এম এ, এফ সমান এম এ। তুমি চাইলে এখানে একটা সাইড নোট দিতে পারো, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ সমান এম এম। তাহলে ডাব্লিউ সমান এম এ এক্স, এটাকে আমি কি করলাম? 2 নং ইকুয়েশন দিলাম। তাহলে প্রথম ইকুয়েশন পেলাম গতিশক্তি পরিবর্তনের, দ্বিতীয় ইকুয়েশনটা পেলাম কিসের? কৃত কাজের। ঠিক আছে, এখন আসা যাক এরপরে কি করেছি আমরা। গতি সমীকরণ হতে আমরা জানি, খেয়াল করো, গতি সমীকরণ হতে আমরা জানি ভি স্কয়ার ইকুয়ালস টু ভি নট স্কয়ার প্লাস টুয়াইস এ এক্স, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস টুয়াইস এ এক্স।
তারপর কি করলাম দেখো, বা ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ইকুয়াল টু টুয়াইস এ এক্স, আমি পক্ষান্তর করলাম, ভি নটটাকে বাম সাইডে নিয়ে আসলাম। এখান থেকে আমি কিসের মান বের করলাম, এ এক্স এর মান বের করলাম। কেন, খেয়াল করো আমার এর আগের পূর্ববর্তী স্লাইডে কি ছিল, এ এক্স ডাব্লিউ ইকুয়াল টু এম এ এক্স, ডাব্লিউ এম এ এক্স ছিল না, এ এক্স এর মানটা বের করলাম। এ এক্স সমান কি আসছে, ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 2, ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 2। এই এ এক্স এর মানটা আমি কোথায় বসাবো, আমরা 2 নং সমীকরণে বসাবো। যেহেতু আমি আগে স্লাইডে করে আসছি, তোমরা নিশ্চয়ই খাতা লিখে নিয়েছো, তো তোমাদের খাতার মধ্যে আছে, তোমরা 2 নং সমীকরণে এ এক্স এর মানটা বসাও। কি লিখলাম দেখো তো, আমি এ এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে, ডাব্লিউ সমান এম এ এক্স ছিল না, এম লিখলাম, এ এক্স এর জায়গায় কি লিখলাম, হাফ ইন্টু ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার। তাহলে গুণ করে দিলে কি হবে, হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। এই হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার সময় একটু আগে কি দেখালাম, ডেল কে দেখালাম না, তাহলে কি হবে, সুতরাং ডাব্লিউ সমান ডেল কে 1 নং সমীকরণ প্রয়োগ করে, অর্থাৎ কি হলো, কৃত কাজ হচ্ছে গতিশক্তি পরিবর্তনের সমান। আমাদের কাজ শক্তি পদ্ধতিটা কি ছিল, বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা লব্ধি বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, এটাই তো ছিল আমার কাজ শক্তি উপপাদ্য, ঠিক না। অর্থাৎ কি লিখলাম, অর্থাৎ বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক সম্পাদিত বা কৃত কাজ এর গতিশক্তি পরিবর্তনের সমান। তাহলে আমি আরেকবার বলি তোমাদেরকে, প্রথম থেকে আরেকবার বুঝিয়ে বলি। প্রথমে কি লিখলাম, আমি বললাম কি এমভরের একটা বস্তুর উপর, খেয়াল করো, এমভরের একটা বস্তুর উপর, এমভরের একটা বস্তু ভি নট আদি বেগে চলছিল, বস্তুটার উপর আমি এফ বল প্রয়োগ করার পর বস্তুটা এ সমতলে এক্স দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হলো। এই লাইনটা লিখার পর বললাম কি, তাহলে গতিশক্তির পরিবর্তন, তুমি চাইলে যদি আরেকটু সরাসরি না লিখো তাহলে বলতে পারো আদি গতিশক্তি সমান হাফ এম ভি নট স্কয়ার, শেষ গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। সুতরাং গতিশক্তি পরিবর্তন সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। সুতরাং ডেল কে সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। এটাকে আমি 1 নং ইকুয়েশন দিয়েছি, তোমরা খাতা নিশ্চয় লিখে নিয়েছো এবং মিলিয়ে নাও আমার সাথে। তারপর কি করলাম, এফ বল কর্তৃক কৃত কাজ, এফ বল কর্তৃক কৃত কাজ ডাব্লিউ সমান কি হবে, এফ এক্স, আমরা জানি ডাব্লিউ সমান এফ এক্স। তাহলে এফ এর জায়গায় আমি কি লিখলাম, এ এক্স, কেন সরি এম এ, এফ এর জায়গায় কি লিখলাম, এম এ, সরি এফ এর জায়গায় কি লিখলাম, এম এ। কেন, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি, ডাব্লিউ সমান সরি এফ সমান এম এ, এফ সমান এম এ। সুতরাং ডাব্লিউ সমান কি পেলাম, এম এ এক্স। এখন কি বললাম, গতিশক্তি সমীকরণ হতে আমরা জানি ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস টুয়াইস এ এক্স। এই সমীকরণ থেকে আমি কি বের করে নিলাম, এ এক্স এর মানটা বের করে নিলাম। এ এক্স এর মানটা কি আসছে, ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার বাই 2। এই এ এক্স এর মানটা আমি 2 নং সমীকরণে বসালাম, বসিয়ে আমি দেখলাম কি ডাব্লিউ সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। এখানে এমটা নাই, এখানে এমটা মিসিং, এখানে এমটা একটু মিসিং, এখানে এই ডাব্লিউ সমান এম ভি স্কয়ার মাই এম ভি নট স্কয়ার, এখানে এমটা মিসিং হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা তোমরা বুঝতে পারবা। সুতরাং ডাব্লিউ সমান ডেল কে, ঠিক আছে। তাহলে অর্থাৎ লব্ধি বল কর্তৃক কৃত কাজ, এখানে এমটা কিন্তু মিসিং, আমি এখানে খেয়াল করি না। এখানে দেখো ডাব্লিউ সমান, এখানে এর মধ্যে এম একটা হবে, এম ভি নট স্কয়ার, এম ভি নট স্কয়ার, এম ভি নট স্কয়ার। সুতরাং বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ এর গতিশক্তি পরিবর্তনের সমান, ঠিক আছে। তাহলে আমরা কাজ শক্তি উপপাদ্য পড়লাম, কাজ শক্তি ধ্রুব বলের সাহায্যে কিভাবে কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করব সেটা আমরা পড়লাম। এখন আসা যাক পরবর্তী প্রশ্নে, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং অনেকবার এটা বোর্ড পরীক্ষা আসছে, এবং ম্যাথমেটিক্স করার সময় আমাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স যখন করব তখন আমাদের এইটা প্রশ্নটা আমাদের সাহায্য করবে। প্রশ্নটা কি, একটি হালকা বস্তু ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে কার গতিশক্তি বেশি, বা হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে কার গতিশক্তি বেশি হবে, ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে আনসারটা কি দেখি তো একটু করে। এখানে আমি একটা আনসার দিয়েছি, কিন্তু এই আনসারটা তোমাকে এভাবে দিতে হবে, কথা না, আমি তথ্যভাবে আনসারটা দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। তুমি চাইলে ম্যাথমেটিক্যালি এটার আনসারটা দিতে পারবা। আমি আগে তথ্যটা বুঝিয়ে দিই, তারপর ম্যাথমেটিক্যালি কিভাবে দিবা সেটা তোমাকে আমি বুঝিয়ে দিব। আচ্ছা দেখো কি বললাম, কোন বস্তুর ভর এম এবং ব্যাগ ভি হলে বস্তুটির গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। বস্তুর ভর যদি এম হয়, যদি ব্যাগ ভি হয়, বস্তুর গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। যেহেতু বস্তুর ভর এম ধ্রুব রাশি, আমরা জানি বস্তুর ভর কি ধ্রুব রাশি, তাই বস্তুর গতিশক্তি ব্যাগের বর্গের সমানুপাতিক, ব্যাগের বর্গের সমানুপাতিক। কি বললাম, ব্যাগের বর্গের সমানুপাতিক।
বর্গের সমানুপাতিক, অর্থাৎ ব্যাগকে বর্গ করলে ব্যাগের বর্গের সমানুপাতিক হবে। অর্থাৎ যে বস্তুটির ব্যাগের মান বেশি হবে সে বস্তুটির গতিশক্তিও বেশি হবে। এই লাইন থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারছি কি, যদি একটা বস্তুর ব্যাগের মান বেশি হয় সে বস্তুর গতিশক্তিও কি হবে, বেশি হবে। আচ্ছা, একটা হালকা বস্তু ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে, আচ্ছা ভরবেগের সংজ্ঞাটা কি, আমরা 9-10 থেকে 6-8 পড়ে আসছে ভরবেগ, ভর এবং ব্যাগের গুণফল। ভর যদি এম হয়, ব্যাগ যদি ভি হয়, তাহলে ভরবেগ হবে এম ভি। হালকা একটা একটা জিনিস খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, হালকা ও ভারী বস্তুর ভরবেগ যদি সমান হয়, হালকা বস্তুর ভর হচ্ছে কম, ভারী বস্তুর ভর হচ্ছে বেশি। আমি ফর এক্সাম্পল মনে করো হালকা বস্তুর ভর হচ্ছে 2 কেজি, ভারী বস্তুর ভর হচ্ছে 3 কেজি। যদি মনে করো হালকা বস্তুর ব্যাগ যদি 3 ms ইনভার্স হয়, তাহলে ভরবেগ হবে 6 ms ইনভার্স। তাহলে ভারী বস্তুর ভর ব্যাগ হতে হবে 2 ms ইনভার্স, কেন ভারী বস্তুর ভর ধরলাম কত, 3 কেজি ধরলাম না, তাহলে 3 কেজি ধরি, তাহলে এটা ভারী বস্তুর ব্যাগ হতে হবে কত, 2 ms ইনভার্স। 3 ইন্টু 2 মানে 6 ms ইনভার্স। তাহলে একটা জিনিস কি, হালকা বস্তুর ভর ব্যাগ এবং ভারী বস্তুর ভর ব্যাগ যদি সমান হয়, অবশ্যই হালকা বস্তুর ব্যাগ ভারী বস্তুর ব্যাগ অপেক্ষা বেশি হবে, না হলে কখনোই সমান হবে না, অর্থাৎ গুণফলটা কখনোই সমান হবে না। আমি 2 ইন্টু 3 এবং 3 ইন্টু 2 দিয়ে তোমাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। কি বললাম, হালকা বস্তুর ভরকে ধরলাম আমি 2 কেজি, ব্যাগকে ধরলাম 3 ms ইনভার্স, তাহলে ভর ব্যাগ কত হবে, 6 কেজি ms ইনভার্স, 6 কেজি ms ইনভার্স। তাহলে ভারী বস্তুর ভর যদি 3 কেজি হয়, ব্যাগ হবে 2 কেজি 2 ms ইনভার্স, তখন হবে কত, 6 কেজি ms ইনভার্স। তাহলে হালকা বস্তুর ব্যাগ কত হবে, এখানে হালকা বস্তুর ব্যাগ ধরেছে 3 ms ইনভার্স, ভারী বস্তুর ব্যাগ ধরেছে 2 ms ইনভার্স, তখন কিন্তু দুইটা বস্তুর ভর ব্যাগ সমান হচ্ছে। সেই জন্য বলছি কি, একটি হালকা বস্তু ও ভারী বস্তুর ভর ব্যাগ সমান হলে হালকা বস্তুটির ব্যাগ ভারী বস্তুর ব্যাগ অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, একটু আগে আমি উপরের লাইনে কি বললাম, যে বস্তুটির ব্যাগের মান বেশি হবে সে বস্তুর গতিশক্তি বেশি হবে। তাই হালকা বস্তু ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুটি গতিশক্তি ভারী বস্তু অপেক্ষা বেশি হবে। এটা আমি তোমাকে বললাম, আমি একদম শর্ট সংক্ষেপে তোমাকে লিখলাম, তুমি চাইলে এটাকে আরো বিশদভাবে ব্যাখ্যা করতে পারবা। এখন তুমি যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাও তাহলে কি করবা, তুমি লিখতে পারো এরকম করে, যারা শুনছো লিখছো তারা লিখে নিতে পারো। কি বললাম, মনে করে হালকা বস্তুর ভর m1, হালকা বস্তুর ব্যাগ v1, সুতরাং ভর ব্যাগ সমান m1 v1। ঠিক আছে, ভারী বস্তুর ভর m2, ভারী বস্তুর ব্যাগ v2, তাহলে ভারী বস্তুর ভর ব্যাগ হবে m2 v2। প্রশ্ন মতে m1 v1 সমান, যেহেতু আমাকে ভর ব্যাগ সমান বলছে, প্রশ্ন মতে m1 v1 সমান m2 v2, এটাকে 1 নং ইকুয়েশন দিতে পারো। দিয়ে কি বলবা, যেহেতু m2 গ্রেটার দেন m1, অর্থাৎ ভারী বস্তুর ভরটা বেশি না, m2 গ্রেটার দেন m1, তাই v1 গ্রেটার দেন v2 হবে, v1 গ্রেটার দেন v2 হবে। তারপর তুমি এটা লিখতে পারো, যদি কোনো বস্তুর ভর m হয় এবং v যদি ব্যাগ হয়, তবে গতিশক্তি হবে হাফ mv স্কয়ার। যেহেতু ভর একটি ধ্রুব রাশি, তাই গতিশক্তি ব্যাগের বর্গের সমানুপাতিক, অর্থাৎ যে বস্তুর ব্যাগের মান বেশি হবে সেই বস্তুর গতিশক্তি বেশি হবে। তাহলে বলা যায়, তাহলে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে হালকা ও ভারী বস্তুর ভর ব্যাগ সমান হলে কি হবে, হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। অর্থাৎ আমি এখানে প্রশ্নটা লিখেছি একভাবে এবং এটা বুঝালাম, এবং আরেকভাবে তোমাকে ম্যাথমেটিক্যালি বুঝালাম, যে যেটা বা তুমি যদি অন্যভাবে প্রেজেন্ট করতে পারো, মোট কথা তোমাকে গতিশক্তিতে বেশি সেটা দেখাতে হবে। যদি এইটা বুঝো তাহলে আমি সেকেন্ড যেটা লিখি নাই, অর্থাৎ এখানে যেটা শো করছি না, যেটা আমি মুখে বললাম, সেটাও তুমি লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে কার গতিশক্তি বেশি হবে সেটা আমরা ব্যাখ্যা করলাম। এখন আসা যাক আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা কি, দেখো তো, এটা কিন্তু আমার শিখানো, এটা আমরা জানি, জাস্ট একটু কনসেপ্টটা নিতে পারলে, কনসেপ্টটা বুঝতে পারলে আমরা এটা লিখে ফেলতে পারবো। কোনো বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। কি বললাম, কোনো বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। আনসারটা কি, খুব ইজি একটা প্রশ্ন। আবার বললাম, আগের লাইনটা দেখো তো, আমি প্রশ্ন সুবিধার জন্য আগের কথাগুলো কিন্তু একই রাখছি। দেখো, কোনো বস্তুর ভর m এবং ব্যাগ v হলে আমরা জানি বস্তুর গতিশক্তি কে সমান হাফ mv স্কয়ার। তারপর লিখলাম কি, এর মান সর্বদা ধনাত্মক। কেন ধনাত্মক, এই রাশিটিতে দেখো তো, হাফ mv স্কয়ার রাশিটির মধ্যে, অর্থাৎ হাফ, এই কারণ রাশিটিতে বলতে কি, হাফ mv স্কয়ার রাশিটিতে ভি স্কয়ার একটি বর্গ রাশি। আমরা কি জানি, বর্গ রাশি কখনো ঋণাত্মক হতে পারে না।
কেন? -1 কে বর্গ করলে কি হবে 1, -3 কে বর্গ করলে কি হবে 9, বর্গ মাইনাস কে যদি বর্গ মাইনাস রাশিকে বর্গ করলে কি হবে একটা এটা ধনাত্মক রাশি হয়ে যাবে। তাই কি বললাম, ব্যাগকে যখন তুমি ব্যাগে আবার বলতে পারো স্যার ব্যাগ কি ঋণাত্মক হতে পারে? হ্যাঁ ঋণাত্মক হতে পারে। যখন তোমার ব্যাগ কমে যায়, ব্যাগ হ্রাস পাবে, তখন ঋণাত্মক হবে না? কিন্তু ঋণাত্মক হলে যখন বর্গ করবা, মানটাকে যখন বর্গ করবা -2m তখন কি হবে, মাইনাসটা 4 হয়ে যাচ্ছে না, প্লাস সরি মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে না, 4 হয়ে যাচ্ছে না? সেটা বললাম ভি স্কয়ার একটি বর্গ রাশি যা সর্বদা ধনাত্মক। তুমি যদি এখানে বলো, এখানে যদি তুমি যদি ভুল করে বলো ভি একটি ভি ধনাত্মক রাশি, তাহলে কিন্তু ভুল হবে। ভি ধনাত্মক রাশি হতে পারে, ভি ঋণাত্মক রাশি হতে পারে। ভি স্কয়ার বলেছি আমি বললাম কি ভি স্কয়ার একটি বর্গ রাশি, ভি স্কয়ার একটি বর্গ রাশি, অর্থাৎ ব্যাগের বর্গ একটি বর্গ রাশি বলে এটা সর্বদা কি হবে, ধনাত্মক। এবং বস্তুর ভর কখনো ঋণাত্মক হতে পারে না। বস্তুর ভর সর্বনিম্ন কত হবে, 0 অপেক্ষা বেশি। 0 বস্তুর ভর 0 হতে পারে না। একটা বালু কোরানো বা একটা বালু কোনারও কি থাকে, ভর থাকে। বস্তুর ভরের সর্বনিম্ন মান 0-এর চেয়ে বেশি, ঠিক কিনা? একটা সুতারও ভর থাকবে। তাহলে কি বললাম, বস্তুর ভরের সর্বনিম্ন মান 0-এর চেয়েও বেশি। 0-এর চেয়েও বেশি মানে কি, ধনাত্মক রাশি। তাই কোনো বস্তুর গতিশক্তির সর্বনিম্ন মান 0 হলেও কি হতে পারবে না, ঋণাত্মক হতে পারে না। 0 হবে কেমনে, যদি তুমি ব্যাক 0 হয়ে যায়, 0 স্কয়ার মানে 0 না, ভর কিন্তু 0 হবে না, ভর কিন্তু 0 হবে না। ব্যাক অনেক সময় স্থির অবস্থায় যদি স্থির বস্তু বলো তখন ব্যাক 0 হচ্ছে না, তখন গতিশক্তি কি হবে, 0 হয়ে যাচ্ছে। কিন্তু বলা হচ্ছে তাই কোনো বস্তু গতিশক্তি সর্বনিম্ন মান 0 হলেও ঋণাত্মক হতে পারে না। আশা করি বুঝাতে পারলাম। কি বললাম, হাফ এমভি স্কয়ার বললাম। এখানে বললাম কি বস্তুর ভর সর্বদা কি রাশি। তুমি এভাবে বলতে পারো, আমি বারবার বলছি আমার এইভাবে লিখতে হবে কথা না, আমি একটা ফর এক্সাম্পল তোমার সামনে একটা নোট প্রেজেন্ট করছি যাতে তুমি সহজে বুঝতে পারো। তুমি এটাকে সামনে রেখে অন্যভাবেও তুমি প্রেজেন্ট করতে পারো, ঠিক আছে? তার আমি কি বললাম, আমি বললাম কি গতিশক্তি কে সমান হাফ এমভি স্কয়ার ভি স্কয়ার। এই হাফ এমভি স্কয়ার রাশিটার মধ্যে ভি স্কয়ার হচ্ছে একটি বর্গ রাশি, ভি স্কয়ার হচ্ছে একটা বর্গ রাশি, নট ভি। বলে আবার বলি ভি স্কয়ার সর্বদা কি রাশি, ধনাত্মক রাশি। এখানে যদি তুমি ভি সর্বদা ধনাত্মক রাশি দাও, তাহলে পুরো প্রশ্নটা মানে পুরো প্রশ্নটা ভুল হয়ে যাবে। ভি ঋণাত্মক হতে পারে, ভি ধনাত্মক হতে পারে, ভি এর মান 0 হতে পারে, ঠিক আছে না? ভি স্কয়ার সবসময় কি হবে, ধনাত্মক রাশি। এবং বস্তুর ভর, আমি একটু আগে বললাম বস্তুর ভর কখনো ঋণাত্মক হতে পারে না। কেন? বস্তুর ভর সবসময় 0 অপেক্ষা বেশি। একদম সর্বনিম্ন একটা একদম ক্ষুদ্র ভরে বস্তু যদি নাও, তার মানও কি হবে, একটা সামান্য মান থাকবে, একটা বালু কণারও একটা মান থাকবে, অর্থাৎ 0-এর চেয়ে বেশি। 0-এর চেয়ে বেশি হওয়া মানে কি, ভর সর্বদা কি রাশি, ধনাত্মক রাশি। তো দুইটা ধনাত্মক রাশির গুণফল সর্বদা কি হবে, এটা ধনাত্মক রাশি হবে। এবং তবে তবে ভি যদি 0 হয়, গতিশক্তি 0 হতে পারবে, কিন্তু কি হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। সেই না বলছে কি গতিশক্তির সর্বনিম্ন মান 0 হলেও, ঋণাত্মক হতে পারে না। গতিশক্তি সর্বনিম্ন মান 0 হলেও কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে এই স্লাইডে আমি কি দেখলাম, এই স্লাইডে আমরা দেখলাম হালকা বস্তু ও ভারী বস্তুর ভরবেগ সমান হলো কার গতিশক্তি বেশি, সেটা আমরা দেখলাম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি। দেখাও যে ইকে সমান পি স্কয়ার বাই টুয়াইস এম, অর্থাৎ গতিশক্তির সাথে আমরা ভরবেগের সম্পর্ক। একটু আগে এই আগের স্লাইডে আমরা দেখালাম হালকা বস্তুর ভরবেগ আর গতিশক্তি নিয়ে একটা প্রশ্ন বললাম না, ওটাও কিন্তু গতিশক্তির সাথে কিসের, ভরবেগের সম্পর্ক। আর একটা প্রশ্ন দেখাচ্ছি ইকে সমান পি স্কয়ার বাই টুয়াইস এম। ই হচ্ছে কি, ইকে হচ্ছে কি গতিশক্তি, পি হচ্ছে ভরবেগ, আর এম হচ্ছে বস্তুর ভর। খেয়াল করো কি লিখলাম, মনে করি এম ভরে কোনো বস্তুর ভর এম এবং ব্যাগ ভি, আমরা জানি বস্তুর গতিশক্তি এগুলো আমরা জানি সমান হাফ এম ভি স্কয়ার, এই হাফ এম ভি স্কয়ার কে আমি কি করলাম, লব এবং হরকে, হাফ এম ভি স্কয়ার এখানে লব এবং হরকে আমি একটা এম দ্বারা গুণ করলাম। তাহলে এম দ্বারা যদি গুণ করি, তাহলে উপরে এম স্কয়ার ভি স্কয়ার হবে, নিচে হবে টুয়াইস এম। ঠিক আছে? এম স্কয়ার ভি স্কয়ার কে আমি কি লিখতে পারি, এম ভি হোল স্কয়ার লিখতে পারি না, mv হোল স্কয়ার বাই টুয়াইস এম। mv মানে কি, পি। mv মানে কি, পি। তাহলে ইকে সমান কি পেলাম, ইকে সমান পি স্কয়ার বাই টুয়াইস এম, যেহেতু ভরবেগ পি সমান mv, অর্থাৎ আমি কি পেলাম, সুতরাং অর্থাৎ ইকে সমান পি স্কয়ার বাই টুয়াইস এম। আমার একদম ইজি একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমরা পরীক্ষা হলে পেতে পারো। তাহলে আমি কি বললাম,
হাফ এমভি স্কয়ার, আমি আরেকটু বলি, ইকে সমান হাফ এমভি স্কয়ার করলাম। এই হাফ এমভি স্কয়ারের মধ্যে কি করলাম, ডান সাইডের হাফ এমভি স্কয়ার এখানের মধ্যে লব হচ্ছে এমভি স্কয়ার, হর হচ্ছে 2। এই লব এবং হরকে আমি বস্তুর ভর দ্বারা গুণ করলাম। লব এবং হরকে সেম রাশি দ্বারা গুণ করা যায় না? মনে করো 3/2, এন্ড 3/2 কে আমি উপরে 3 আবার নিচে 3 দ্বারা গুণ করতে পারি না, 9/6 লিখতে পারি না, বা 4 দ্বারা গুণ করে 3 4 12, নিচে হচ্ছে কত 4 2 8, 12/8 লিখতে পারি না। অর্থাৎ সমজাতীয় রাশি দ্বারা একই মান দ্বারা আমি লব এবং হরকে গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমি কি করলাম, ডান সাইডে ডান পক্ষে অর্থাৎ ডান পক্ষে আমি কি করলাম, বস্তুর ভর এম দ্বারা লব এবং হরকে গুণ করলাম। গুণ করার পর এম স্কয়ার ভি স্কয়ার কে আমি কি লিখলাম, এম ভি হোল স্কয়ার। এম ভি মানে কি, ভরবেগ, এম ভি হচ্ছে কি ভরবেগ, তাহলে পি স্কয়ার ইকে সমান পি স্কয়ার বাই টুয়াইস এম। তাহলে এই স্লাইডে আমরা একটা প্রশ্ন বললাম, তাহলে খেয়াল করো আমরা এই পর্যন্ত 3-4টা স্লাইডের মধ্যে আমি কি কি শিখলাম আরেকটু বলে তোমাদেরকে স্মরণ করে দিই। প্রথমে বললাম কাজ শক্তি উপপাদ্য, তারপর বললাম ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য প্রমাণটা। এই ধ্রুব বলের ক্ষেত্রে প্রমাণ করতে গিয়ে আমি ধ্রুব বলের সংজ্ঞা দিলাম, পরিবর্তনশীল বলের সংজ্ঞা দিলাম। 4টা প্রশ্ন কেন করলাম, ঠিক আছে। তারপর বললাম দুইটা হালকা ও ভারী বস্তু যদি ভরবেগ সমান হয় তো গতিশক্তি কার বেশি হবে, সেই প্রশ্নটা করলাম 5টা। তারপর বললাম কি গতিশক্তি সর্বদা ধনাত্মক হয় ব্যাখ্যা করো 6টা। এখন বললাম 7 নং প্রশ্ন বললাম ইকে সমান পি স্কয়ার বাই টুয়াইস এম। খেয়াল করে দেখো আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর। জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো, আমি বুঝতে পারবো যে তোমরা বুঝছো কিনা বুঝো না সেটা তোমাদের কমেন্টের উপরে। তোমাদের কমেন্ট বক্সে তোমাদের নোটগুলো দেখে তোমাদের বাড়ির কাজ দেখে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতে পেরেছো কি পারো নাই, ঠিক আছে। তাহলে তোমাদের কমেন্টটা দেখি, কমেন্টের উপর নির্ভর করছে আমার ক্লাসের সার্থকতা। কি অবস্থায় তোমরা কমেন্ট দিচ্ছ, মানে কমেন্ট যদি কমেন্ট কম দেখি বা কমেন্ট দিলে মনে করবো তোমরা ক্লাসটা ভালো মতো ফলো করো নাই বা ক্লাসটা তোমাদের ভালো মতো বুঝতে পারো নাই। তবে আমি এইটুকু বলতে পারি যে এখানের মধ্যে না বুঝার কিছু নাই, যতটুকু পেরেছি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এরপর স্লাইডে যাই। এরপর স্লাইডে আমরা আরেকটা প্রশ্ন পড়ি, কিভাবে দেখো কাজে কিভাবে শক্তি অর্জিত হয়। কি বললাম, কাজে কিভাবে শক্তি অর্জিত হয় ব্যাখ্যা করো। এই আনসারটা আমি একটু আগে যে আমি কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করেছি না, ওটার সাথে মিল রেখে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। কি বললাম, কাজে কিভাবে শক্তি অর্জিত হয় ব্যাখ্যা করো। যেমন কি লিখলাম খেয়াল করো, ওই লাইনটা আবার লিখলাম, মনে করি অ্যাম্বর বিশিষ্ট একটি বস্তু ভি নট আদি বেগ নিয়ে চলছে। বস্তুটির উপর এক বল প্রয়োগ করা হলে বস্তুটির বেগ বৃদ্ধি পায়, ফলে শক্তি লাভ করে, ফলে বল প্রয়োগে বস্তুটি এস দ্রুত অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। এই লাইনটা এভাবে লিখতে পারো, বা আমি একটু আগে যে লিখলাম ওই কাজ শক্তি উপপাদ্য প্রমাণের মধ্যে একটা লাইন লিখলাম, ওভাবেও লিখতে পারো। তাহলে কি পাই আমি দেখো তো, তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান কি পাই দেখো তো, কৃতকাজ ডাব্লিউ সমান এফ এস কস 0 ডিগ্রি। যা কেন, বস্তু বল যেদিকে প্রযুক্ত হচ্ছে বস্তুর সরণও সেদিকে ঘটছে, বস্তুর সরণও সেদিকে ঘটছে। তাহলে ডাব্লিউ সমান এফ এস কস 0 ডিগ্রি বা ডাব্লিউ সমান, সুতরাং ডাব্লিউ সমান এফ এস, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আমরা কি জানি ত্বরণ, এই সময় আমি এখানে শর্টকাট চলে আসলাম কেন, এটা কোত্থেকে পেয়েছি, ওই একটু আগে লিখলাম না গতি সমীকরণ, ভি স্কয়ার ইকুয়ালস টু ভি নট স্কয়ার প্লাস টুয়াইস এএস। ওইখান থেকে আমি এ এর মানটা বের করলাম, এই সমান ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার বাই টুয়াইস এস, বা এএস সমান কি হবে ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার বাই 2, বা তুমি সরাসরি এএস লিখে ফেলতে পারো, এএস সমান ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার বাই 2, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কি লিখেছি, 1 নং হতে পারে ওই ডাব্লিউ এফ এর জায়গার মধ্যে আমি কি লিখলাম এম এ, তবে আগের মতো এফ ডিগ্রি কি লিখলাম এম এ, এর জায়গায় কি লিখলাম ভি স্কয়ার, এএস এর জায়গায় কি লিখলাম, সরি এএস এর জায়গায় কি লিখলাম ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার বাই 2, একদম হুবহু আগের কাজ শক্তি উপপাদ্যের মতো। তা কি পেলাম, হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। শুধু চেঞ্জটা করলাম লাস্টের 3টে লাইনে গিয়ে আমি চেঞ্জটা করলাম, দেখো লাস্টের 3টে লাইনে কি চেঞ্জ করলাম দেখো তো, সমান সমান গতিশক্তির পরিবর্তন। আচ্ছা, গতিশক্তির পরিবর্তন মানে কি, একটা বস্তু গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন মানে কি শক্তি লাভ, গতিশক্তি পরিবর্তন মানে কি শক্তি লাভ, তার মানে কি অর্থাৎ কাজে শক্তি অর্জিত হয়। শক্তি লাভ মানে কি, শক্তি যদি অর্জন না করে, শক্তির যদি পরিবর্তন না হয়, গতিশক্তির কি পরিবর্তন ঘটবে,
গতিশক্তি পরিবর্তন ঘটবে না। গতিশক্তি পরিবর্তন মানে হচ্ছে কি, অর্থ হচ্ছে কি, গতিশক্তি পরিবর্তনের অর্থ হচ্ছে কি বস্তু শক্তি লাভ, তাহলে অর্থাৎ কাজে শক্তি অর্জিত হয়। তাহলে এই যে প্রশ্নটা আমি তোমাদেরকে এখন দেখালাম, এই প্রশ্নটা কিন্তু আমি একদম সেম একটা প্রশ্ন আমি কোথায় গিয়েছি এর আগের একদম প্রথম স্লাইডে কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করতে গিয়ে যে ফরম্যাটে আমি কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করছি, একই ফরম্যাটে কিন্তু আমি এই প্রশ্নটা দেখিয়েছি। তুমি মেইন বই বলো বা টেস্ট পেপার বলো বা যে কোনো বই কিন্তু দেখবা দুইটা আলাদা আলাদা ভাবে প্রমাণ দেখিয়েছে। আমি কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে, একটা আনসারের মাধ্যমে কিন্তু দুইটা কোয়েশ্চেন তোমাকে বুঝিয়ে দিয়েছি। শুধু লাস্টের দুইটা লাইন তোমাকে চেঞ্জ করতে হবে। লাস্টের লাইন কি, গতিশক্তি পরিবর্তন দিয়ে দুইটা লাইন মানে কি, সমান সমান বস্তু শক্তি লাভ, অর্থাৎ কাজে শক্তি অর্জিত হয়, অর্থাৎ কাজে শক্তি অর্জিত হয়। তাহলে আমি এই ক্লাসে আমি 8টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই 8টা প্রশ্ন বোর্ড প্রশ্ন বলো, টেস্ট পরীক্ষা বলো, এক্সামের যে কোনো এক্সামের ক্ষেত্রে বলো, এই 8টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমি আশাবাদী যে তোমরা যারা এই ক্লাসটা মন দিয়ে দেখেছো, যেহেতু ভিডিও ক্লাস দিচ্ছি এবং এই আমি ক্লাস দিচ্ছি কিন্তু বড়জোর 20 থেকে 22 MB বা 25 MBর ভিতরে। একটা ক্লাস তুমি যদি 4বারও দেখো তাহলে 100 MB খরচ হবে। একবার যদি 100 MB খরচ হবে না, তুমি যদি একবার এটা ডাউনলোড করো না, 25 MB দিয়ে কিন্তু তুমি এটা 10 বার দেখতে পারবে। এই ক্লাসটা যদি তুমি 2বার 3বার দেখো তাহলে এই 8টা প্রশ্ন তোমার একদম তোমার কন্ট্রোলে আসার কথা, 100% কন্ট্রোলে চলে আসার কথা এই 8টা প্রশ্ন, ঠিক আছে। এবং এর আগের ক্লাসে কিন্তু আমি 8টা প্রশ্ন দেখিয়েছি, অর্থাৎ 2টা ক্লাসে প্রায় আমরা 16-17টা প্রশ্ন শেষ করেছি, ঠিক আছে। তাহলে এখন আসা যাক বাড়ির কাজ। বাড়ির কাজটা কি, যদি আজকে ক্লাস বুঝে থাকো তাহলে এবার প্রথম বাড়ির কাজ দিয়েছি আমি, দেখো বস্তুর ভরবেগ 20% হ্রাস পেলে গতিশক্তি কত হ্রাস পাই। আশা করি পারবা, বের করবা। একটি ভারী বস্তু ভর অপর একটি হালকা বস্তু ভরের দ্বিগুণ। আমি যে ম্যাথমেটিক্যালি একটা ব্যাখ্যা বললাম ওটা যদি বুঝতে পারেন এটা পারবেন। এদের প্রত্যেকের ভরবেগ 1000 কেজি ms ইনভার্স। হালকা ও ভারী বস্তুর ব্যাগের অনুপাত নির্ণয় করো। হালকা ও ভারী বস্তুর ব্যাগের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এটা কিসের, ওই গতিশক্তি এবং ভরবেগ সম্পর্কে দুইটা অঙ্ক আমি এখানে দিয়েছি। 3 নং অঙ্কটা দিয়েছি, দেখো 200 কেজি ভরে একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 551.25 মিটার দৈর্ঘ্যের একটি আনত রাস্তা ধরে নিচে নেমে আসে। ঘটনাটি কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে যাচাই করো। এই অঙ্কটা কিন্তু তোমাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। তবে আমি বারবার বলছি, যদি করতে না পারো কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, আমি সাহায্য করার চেষ্টা করব। তবে বাড়ির কাজ জমা দেওয়ার পর ভুল হোক তুমি তোমার মতো করে 3টা অঙ্ক আমাকে জমা দিতে হবে কমেন্ট বক্সে। তুমি যদি কমেন্ট বক্সে জমা না দাও, আমি ভুল শুদ্ধ বুঝি না, আমাকে ভুল হোক শুদ্ধ হোক তুমি অঙ্ক করে আমাকে দিলে, তো যদি তুমি মনে করো কনফিউজ স্যার এই তো নাম্বার অঙ্কটা আমারটা হয়েছে কিনা দেখেন বা শুদ্ধ করে দেন, তখন আমি তোমাকে পার্সোনালিটি আমি তোমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে আমি তোমাকে দিব। যে স্টুডেন্ট দিবেন না তার জন্য কিন্তু আমি আনসার দিতে বাধ্য নই। সেই জন্য বললাম কি, ভুল হোক শুদ্ধ হোক তুমি করে আনসারটা করে কমেন্ট বক্সে দিলে আমি তোমাকে জানাবো অঙ্কটা শুদ্ধ হচ্ছে কি শুদ্ধ ভুল হয়েছে, ঠিক আছে। আর যদি না পেরে থাকো আমি তোমাকে বা যদি দেখা যাচ্ছে একটা অঙ্ক বেশিরভাগ স্টুডেন্ট পাচ্ছেন না, তাহলে আমি অঙ্কটা আমি তোমাদেরকে নেক্সট কোনো ক্লাসের মধ্যে করিয়ে দিব। তবে এই 3টা অঙ্ক কিন্তু তুমি যদি করতে পারো, এই 3টা অঙ্ক করলে দেখবা, বই খুলে দেখবা, যা সবার হাতে তো একটা না একটা বই আছে, বই দেখবা তুমি অনেকগুলো অঙ্ক গত ক্লাস এবং আজকের ক্লাস এই 2টা ক্লাস করলে প্রায় কাজ এবং শক্তি সম্পর্কিত প্রায় তোমাদের 60-70% চ্যাপ্টার, এই চ্যাপ্টারে 60-70% টপিক তোমাদের শেষ হয়ে যাবার কথা। অর্থাৎ তোমরা যদি মন দিয়ে কাজগুলো করে থাকো। এবং আমি আবারও বলছি, এই ক্লাসের উপর অর্থাৎ আমি যা পড়াচ্ছি, আমাদের বিভাগীয় প্রধান মিলা ম্যাডাম যা পড়াচ্ছে এবং রানী ম্যাডাম যা পড়াচ্ছে, এর উপর ভিত্তি করে কিন্তু তোমার নেক্সট মানডে টেস্ট যেটা হওয়ার কথা সেটা হবে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক। সবাইকে কি বললাম, সবাই সুস্থ থাকবা এবং সাবধানে থাকবা, অপ্রয়োজনে বাইরে আসবা না, ঠিক আছে। এবং আমার জন্য দোয়া করবা যেন আমিও সামনে ক্লাসে তোমাদের সামনে সুস্থভাবে হাজির হতে পারি, এবং আমিও দোয়া করবো
প্রার্থনা করব তোমরা যেন সুস্থ থেকে সবাই আগামী ক্লাসে প্রেজেন্ট থাকতে পারো। ঠিক আছে, এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ।